নতুন করে কিন্তু বিশ্ববাসী আর একটা যুদ্ধের সম্মুখীন হতে চলেছে রাডার সিস্টেমের উপরে হামলা করেছে। তবে আমাদের জীবনে সরাসরি কি প্রভাব পড়ে, তারপর পুরো টিউনিশিয়াতে সাধারণ মানুষ রাস্তায় নেমেছে। ইসরায়েল আর আমেরিকা মিলে কিন্তু চেপে রাখার চেষ্টা করে। ইউরোপ থেকে এশিয়াতে বাণিজ্য চালাতে গেলে পুরো আফ্রিকার দক্ষিণ প্রান্ত। বন্ধুরা, গত 7 অক্টোবর গাজাপট্টি থেকে ইসরায়েলের উপর হামলা করা হয় এবং তার দুদিন পরে ইসরায়েলের তরফ থেকে গাজাপট্টির উপর হামলা করা হয়। তারপর ইসরায়েল হামাসের যুদ্ধ শুরু হয়। সেই যুদ্ধের বর্তমান পরিস্থিতি যদি দেখা হয়, তবে এখনো পর্যন্ত গাজার প্রায় 23,500 মানুষ তারা মারা গেছে, অন্যদিকে প্রায় 60,000-এর বেশি মানুষ তারা আহত হয়েছে। তার সাথে সাথে উত্তর গাজা পুরোপুরিভাবে ইসরায়েলিরা দখল করে নিয়েছে এবং দক্ষিণ গাজার উপরে ইসরায়েলিরা বর্তমানে অপারেশন চালাচ্ছে। এখনো প্রায় গাজার যে 85% সাধারণ মানুষ, যে প্রায় 19 লক্ষ মানুষ, তারা নিজেদের বাসস্থান ছেড়ে অন্য কোথাও চলে যেতে বাধ্য হয়েছে। তো হামাসের চক্করে পড়ে গাজার যে সাধারণ মানুষ তারা কিন্তু মার খাচ্ছে। তো এটা হচ্ছে ইসরায়েল আর ফিলিস্তিনের মধ্যে বর্তমানে যে যুদ্ধ হচ্ছে তার বর্তমান পরিস্থিতি। তো যুদ্ধ তো মানুষকে ভালো কিছু কখনো দিইনি আর দেবেও না। এই অবস্থায় নতুন করে কিন্তু বিশ্ববাসী আর একটা যুদ্ধের সম্মুখীন হতে চলেছে এবং এর প্রভাব বিশ্বের কিন্তু একটা বড় ক্ষেত্রে প্রভাব পড়তে চলেছে। কারণ যদি এই যুদ্ধ হয়, তবে ইউরোপ সহ দক্ষিণ পূর্ব এশিয়া, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে কিন্তু সরাসরি এর প্রভাব পড়বে। কেননা পৃথিবীর যে একটা শর্টকাট রাস্তা, ইউরোপ থেকে এশিয়াতে বাণিজ্য চালাতে গেলে যে শর্টকাট রাস্তা সুয়েজ খাল, সেই সুয়েজ খালের উপরে এবার যদি যুদ্ধ হয় তবে তার উপরে ভালোভাবে প্রভাব পড়বে। কেননা 12ই জানুয়ারি ইয়েমেনের স্থানীয় সময় অনুসারে রাত 2:30 দিকে ইউএসের যে সেন্ট্রাল কমান্ড, তারা ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা, নেদারল্যান্ড, বাহরিন, তারা সবাই মিলে একত্রে হয়ে ইয়েমেনের উত্তর পশ্চিম দিকে যারা রাজত্ব করে হুতি, তারা সেই হুতিদের উপর হামলা করেছে এবং তার পরের দিন ফের আবার ইউএসএ সেন্ট্রাল কমান্ড হুতিদের যে রাডার সিস্টেম আছে সেই রাডার সিস্টেমের উপরে হামলা করেছে। তো আজকের ভিডিওতে আলোচনা করবো ওই হুতিরা কারা, হুতিদের সঙ্গে ইসরায়েল হামাসের যে যুদ্ধ হচ্ছে হুতিরা এর ভিতরে কিভাবে জড়িয়ে পড়লো, আর আমেরিকা কেনই বা হুতিদের উপর হামলা করলো, আর এই হুতিদের পিছনে কারা আছে, আর এই সুয়েজ খালে রাস্তা যদি বন্ধ হয়ে যায় তবে আমাদের জীবনে সরাসরি কি প্রভাব পড়বে সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তো হুতিদের বিষয়ে বলতে গেলে প্রথমে আগে মধ্যপ্রাচ্যের ম্যাপকে দেখতে হবে। এটা হচ্ছে মধ্যপ্রাচ্যের ম্যাপ। এই মধ্যপ্রাচ্যের দুটি প্রধান শক্তিধর দেশ, একটা হচ্ছে ইরান, অন্যদিকে সৌদি আরব। ইরান হচ্ছে শিয়া মুসলিমদের দেশ এবং সৌদি আরব হচ্ছে সুন্নি মুসলিমদের দেশ, এবং দুই দেশের মধ্যে কিন্তু সম্পর্ক ভালো নেই। এবার বলি ইয়েমেনের কথা। ইয়েমেনে 2 প্রকার মুসলিম সম্প্রদায়ের লোক বসবাস করে, তার একটা হচ্ছে হাদি আর একটা হচ্ছে হুতি। হাদিরা হচ্ছে সুন্নি মুসলিম, মানে সৌদি আরবের মুসলিম, অন্যদিকে হুতিরা হচ্ছে শিয়া মুসলিম, ইরানের যে মুসলিম সেই মুসলিম সম্প্রদায়ের সঙ্গে এদের মেলে। এবার বলি এই হাদিরা জনসংখ্যায় বেশি হওয়ায় সৌদি আরব কিন্তু হাদিদের পুরোপুরিভাবে সাহায্য করে, ইরান তেমনি হুতিদেরকে সাহায্য করে, কারণ হুতিরা হচ্ছে শিয়া মুসলিম এবং সৌদি আরবকে তারা শত্রু বলে মনে করে, এই কারণে ইরান হুতিদেরকে সাহায্য করে। তো ইয়েমেনে হুতিদের উত্থানকে বুঝতে হলে মধ্যপ্রাচ্যের আর একটা ঘটনাকে বুঝতে হবে। মধ্যপ্রাচ্যে 2010 সালের আগে যারা শাসন করতো মধ্যপ্রাচ্যে বিভিন্ন দেশে, তারা কেউ 25 বছর, 30 বছর, কেউ 22 বছর, এরকম দীর্ঘ সময় ধরে রাজত্ব করছিল এবং সেই রাজত্ব ছিল অনেকটা রাজতন্ত্রের মতো। তার ফলে মানুষের একদিকে অভাব, অনটন, বেকারত্ব ক্রমাগত বাড়তে থাকে, তারপর মানুষের ভিতরে ক্রমাগত অসন্তোষ জমতে থাকে। এবার 2010 সালের একটা ঘটনা বলি। তো মধ্যপ্রাচ্যের ম্যাপটা দেখুন, এটা মধ্যপ্রাচ্যের ম্যাপ। ম্যাপের উপরে দেখুন একটা টিউনিশিয়া বলে দেশ আছে। এই টিউনিশিয়ার একজন ফল বিক্রেতা তিনি নিজের গায়ে আগুন ধরিয়ে নেন প্রতিবাদ জানাতে গিয়ে। তারপর পুরো টিউনিশিয়াতে সাধারণ মানুষ রাস্তায় নেমে যায় এবং সরকারকে তারা তুলে ফেলে। এরপর মধ্যপ্রাচ্যের অন্যান্য যে দেশগুলো আছে তারাও কিন্তু সরকারের বিরুদ্ধে একটা সাহস পায় কিছু বলার, কারণ টিউনিশিয়ার মতো একটা ছোট দেশ যদি তাদের দেশের সরকারকে তুলে ফেলতে পারে তবে নতুন করে কেন এরা পারবে না, এই চিন্তাভাবনা এদের ভিতর গজাতে থাকে। এবং টিউনিশিয়ার মতো অন্যান্য দেশেও কিন্তু এই বিদ্রোহ ছড়িয়ে পড়ে। এর মধ্যে আছে লেবানন, মিশর, সিরিয়া, ইয়েমেনও এর ভিতরে ছিল। ইয়েমেনের যে হুতি মুসলিমরা এতদিন ধরে যারা পিছিয়ে ছিল, যারা অবহেলিত ছিল, তারাও কিন্তু একটা সংগঠন তৈরি করে যেখানে ইয়েমেনের যেখানে হুতিরা বেশি সেই জায়গায় তারা ধীরে ধীরে দখল করতে থাকে এবং হুতিরাও তাদের সঙ্গ দেয়।
তো এরপর ইয়েমেনে ভয়ঙ্কর গৃহযুদ্ধ শুরু হয়। একদিকে ইয়েমেনের প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহ এবং তাকে সমর্থন করে সৌদি আরব সরকার, অন্যদিকে হুতিদের প্রধান আব্দুল মালিক আল হুতি আর ইয়েমেনের যে সেনাপ্রধান আলিম হোসেন আল হামের ইয়েমেনের সরকারের বিরুদ্ধে একসাথে যুদ্ধ ঘোষণা করে। এরপর ইয়েমেনের দীর্ঘ যুদ্ধ চলে এবং এই যুদ্ধে প্রায় 3,77,000 মানুষ মারা যায়। এর মধ্যে 1.5 লক্ষ মানুষ সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করে মারা যায়। তারপরে বাকি 2,77,000 মানুষ খাদ্যের অভাব, স্বাস্থ্যক্ষেত্রের অবনতির ফলে মারা যায়। এবং শেষ পর্যন্ত চুক্তির মাধ্যমে সিদ্ধান্ত হয় যে ইয়েমেনের উত্তর পশ্চিম দিকে যেদিকে হুতিরা দখল করে রেখেছে সেই দিকে হুতিরা রাজত্ব করবে, বাকিটা হাদি সম্প্রদায়ের নেতৃত্বাধীন সরকার থাকবে। এরপর থেকেই ইয়েমেনের রাজধানী যে সানা সহ উত্তর পশ্চিম দিক পুরোপুরিভাবে হুতিদের দখলে আজও পর্যন্ত আছে। এবার বলি ইরানের কথা, কারণ এই যে হুতিরা পুরোপুরিভাবে কন্ট্রোল হয় ইরানকে দিয়ে। ইরান হচ্ছে মধ্যপ্রাচ্যের এমন একটা শক্তি যে শক্তি একমাত্র পারে ইসরায়েলকে আটকাতে। ইসরায়েল যেভাবে ফিলিস্তিনিদের দখল করে যাচ্ছে, তাকে যদি কেউ আটকাতে পারে মধ্যপ্রাচ্যের কোনো দেশ, সেটা হচ্ছে ইরান। আর আমেরিকা কিন্তু সেটা জানে। এই কারণে ইরান কিন্তু নিজেদের শক্তিশালী করার জন্য পরমাণু বোম তৈরি করার চেষ্টা করছে। যেদিন ইরানের পরমাণু বোম তৈরি করা সম্পূর্ণ হবে সেদিন মধ্যপ্রাচ্যে কিন্তু এখন যা ঝামেলা হচ্ছে এর থেকে আরও বড় অশান্তির সৃষ্টি হবে। এই কারণে আমেরিকা আর ইসরায়েল মিলে ইরানকে সবসময় চেপে রাখতে চায়। ইরানের যে পরমাণু বিজ্ঞানীরা আছে তাদের কিন্তু একের পর এক মেরে দেয় ইসরায়েলের গোয়েন্দা সংস্থারা। এর কিছুদিন আগে আমরা দেখেছিলাম ইরানের যে সেনাপ্রধান কাসেম সুলেমানি, তাকে কিন্তু আমেরিকা মেরে দেয়। এরকম মধ্যপ্রাচ্যে ইরানকে ইসরায়েল আর আমেরিকা মিলে কিন্তু চেপে রাখার চেষ্টা করে সব সময়। তো যাই হোক, এই হুতিরা যেহেতু ইরানের আদর্শে তৈরি হওয়া, ইরানের মুসলিম আর হুতিরা একই মুসলিম, এই কারণে হুতিদেরও যা টার্গেট ইরানেরও সেই টার্গেট। এই কারণে ইরান আর হুতিরা এখনও বিশ্বাস করে যে ইসরায়েলিরা ফিলিস্তিনিদের যে জায়গা দখল করে নিয়েছে সেই জায়গা তারা একদিন উদ্ধার করবে এবং সেই জায়গা পুনরায় ফিলিস্তিনির যে সাধারণ মানুষ যারা সেখান দিয়ে উৎখাত হয়ে চলে গেছে সেই জায়গায় তাদেরকে আবার পুনরায় বসাবে। এই কারণে ইসরায়েল হামাসের যখন যুদ্ধ শুরু হয়েছে, যে যুদ্ধে হামাসের চক্রে পড়ে গাজার সাধারণ মানুষরা মার খেয়েছে, সেই যুদ্ধে ইয়েমেনের যে হুতিরা তারা সরাসরি হামাসের সঙ্গ না দিয়ে তাদের সামনে দিয়ে ইসরায়েল আর আমেরিকা রিলেটেড যে জাহাজগুলো আছে, জাহাজ কোম্পানিগুলো তো অনেক বড় বড় কোম্পানি, কোনো জাহাজের মালিক হয় এক দেশের মালিক, অন্য দেশ অপারেট করে, অন্য দেশ থেকে মাল আসে, অন্য দেশে তা যায়। এইরকমই জাহাজ যে কোম্পানিগুলো তা একটা অনেকগুলো দেশের লিঙ্ক থাকে। ঠিক তেমনি লাল সাগরে ইসরায়েল আর আমেরিকা রিলেটেড কোনো জাহাজ যদি গেছে, তাদের ওপরে কিন্তু একের পর এক মালবাহী জাহাজের উপরে হামলা করেছে ইয়েমেনি হুতিরা। এখনো পর্যন্ত যদি হিসেব দেখা হয় তবে 27টা জাহাজের উপরে তারা হামলা করেছে। এর মধ্যে 2টো জাহাজ ভারতেরও আছে। তো দেখুন, সুয়েজ খালের গুরুত্বের কথা যদি বলা হয় তবে 1869 সালে প্রথমবার সুয়েজ খালকে খনন করে সম্পূর্ণ হয়। আর কি খনন দীর্ঘদিন ধরে হয়, সম্পূর্ণ হয় 1869 সালে। এই সুয়েজ খালকে খনন করার চিন্তা করা হয় কারণ ইউরোপ থেকে এশিয়াতে বাণিজ্য চালাতে গেলে পুরো আফ্রিকার দক্ষিণ প্রান্ত ঘুরে যা প্রায় 2 সপ্তাহ বেশি সময় লাগতো, এবং এই সুয়েজ খাল তৈরি হওয়ার ফলে 2 সপ্তাহ কম সময় লাগে। তো দেখুন যে এই দীর্ঘ রাস্তার বাণিজ্য 2 সপ্তাহ যখন এক্সট্রা হয় তখন কাঁচামালও কিন্তু পচার চান্স আছে, তার সাথে সাথে তেল বেশি লাগে, তার সাথে সাথে যে যারা জাহাজে যারা কাজবাজ করে তাদের স্যালারি বেশি দিতে হয়, এরকম বিভিন্ন রকমভাবে খরচাও কিন্তু বাড়ে। সেই খরচার ওপরে সেই খরচা কিন্তু পড়ে মালপত্রের উপরে, যার ফলে ইউরোপ থেকে এশিয়ার যে বাণিজ্য সেই বাণিজ্যের যে মালপত্র তার কস্ট কিন্তু বাড়ে, যার ফলে আপনার আমার বাড়িতে যে মালপত্র আসে সেই ছোট ছোট মালগুলোও তো বিদেশ থেকে আসে, এখান থেকে মাল বিদেশে যায়, সেই সব মালপত্রের উপর কিন্তু ট্যাক্স পড়ে, তার ফলেই কিন্তু জিনিসপত্রের দামও বৃদ্ধি পায়। 2 সপ্তাহ মানে অনেকটা টাইম। এবং আগামী দিনে আমেরিকার হুতিদের মধ্যে যদি যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয় তবে দীর্ঘ সময় ধরে যদি সুয়েজ খালের রাস্তা বন্ধ থাকে তবে জিনিসপত্রের দামের প্রভাব কিন্তু ধীরে ধীরে আরও বোঝা যাবে এবং তার দামও কিন্তু ধীরে ধীরে বাড়বে। তো আশা করি টপিকটি সকলেই বুঝতে পেরেছেন। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। জয় হিন্দ।